দুইটা ইনজুরি, একটা হচ্ছে কন্ট্রাকুপ ইনজুরি আর একটা ডিফিউজ axonal ইনজুরি, যাকে আমরা সংক্ষেপে DAIও বলতে পারি, নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো কন্ট্রাকুপ ইনজুরি বা লেশন, এটা নিয়ে জানার আগে আমাদের কুপ ইনজুরি কাকে বলে সেটা একটু জানতে হবে। কুপ শব্দের অর্থ হচ্ছে ব্লো বা ইম্প্যাক্ট, অর্থাৎ যদি এরকম হয় যে হেডের সামনের দিকে একটা ইম্প্যাক্ট হয়েছে বা একটা ব্লো, কেউ একটা বাড়ি দিছে মাথায় সামনের দিকে, তখন ওই যে পার্টিকুলার জায়গা যেখানে ইম্প্যাক্টটা হইল ওর নিচে বা বিনিতে যে ইনজুরিটা হবে সেটাকে আমরা বলতেছি কুপ ইনজুরি। হ্যাঁ, সো এখানে ইনজুরি ফলে কন্টিউশন, সোয়েলিং বা বিভিন্ন ধরনের চেঞ্জ আসতে পারে। এবং সাধারণত দেখা যায় মাথা যখন ফিক্সড আছে, অর্থাৎ মুভেবল না, পার্সনটা বসে আছে অথবা দাঁড়িয়ে আছে, স্থির আছে মাথাটা, এই টাইমটাতে কুপ লেশনটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, কন্ট্রাকুপ লেশন কাকে বলে, এখানে কন্ট্রা এই ওয়ার্ডটা ইউজ করে কিন্তু বোঝাই দিছে যে যেখানে ইম্প্যাক্টটা হচ্ছে, ওইটাই বললাম যে মাথার সামনের দিকে ইম্প্যাক্ট হয়েছে বা আঘাতটা পাইছে, কিন্তু ইনজুরিটা হচ্ছে গিয়া ঠিক তার অপোজিট হবে, অর্থাৎ অপোজিট অফ দ্য ইম্প্যাক্ট এ ইনজুরিটা হয়, এবং এই জন্য এটাকে আমরা বলি কন্ট্রাকুপ ইনজুরি বা লেশন। যখন একটা পার্সন অ্যাক্সিলারেশন আছে অথবা দেখা গেছে কোনো গতিতে আছে, তার হেডটাও গতিতে আছে, সেই টাইমে হুট করে মাথায় ইনজুরি হয়েছে এবং মাথায় ডিসিলারেশন হয়ে গেছে। হইতে পারে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পার্সনটা মোশনে ছিল, হুট করে পড়ে যায়, তার মানে সে পড়ে গেছে এবং মাথায় ইনজুরি পাইছে। সো এই যে বিষয়টা, যে মাথাটা হুট করে ডিসিলারেশনে চলে গেলে সেই টাইমটাতে কিন্তু সাডেন রোটেশন হয় হেডের, রাইট? এবং এই সাডেন রোটেশনের ফলে কনস্টিটিউন্টস পার্টিকেলস অফ দ্য ব্রেইন এগুলা কিন্তু পুল অ্যাপার্ট হয়ে যায়, এবং পুল অ্যাপার্ট হয়ে যায় দেখা যায় যে যেখানে ইনজুরিটা হয়েছে তার অপোজিট সাইডে যায়, এটা কিন্তু আঘাত করতে পারে এবং সেখানে মেইনলি ইনজুরিটা হইতে পারে। সো এই বিষয়টা বা এই মেকানিজমটা আমরা একটু মাথায় রাখবো। তার পাশাপাশি আমাদের আরেকটা মেকানিজম একটু মাথায় রাখতে হবে। মাথার সামনের দিকে ইনজুরি হইলো বা কুপ ইনজুরি হইলো, সেই টাইমটাতে স্কাল তো মুভেবল, সো ইনজুরি হওয়ার পরে মাথাটা হয়তো বা পেছনের দিকে চলে যাবে বা স্কালটা মুভ করবে, বাট স্কালের মধ্যে যে কন্টেন্ট ব্রেইন আছে সেই ব্রেনটা কিন্তু CSF এর মধ্যে ডুবানো আছে। সো ব্রেইনে একটা ইনারশিয়া কাজ করে। ইনারশিয়া মানে কি? স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা। সো ব্রেইনটা স্থির থাকতে চায় ফর দ্য টাইম বিং। ওই টাইমটাতে পেছনের দিকে অপোজিট সাইডে দেখা যায় ফর কিছু সময়ের জন্য কিন্তু একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়, কারণ ব্রেইনটা কিন্তু স্কাল তো মুভ করতে পারতেছে ইনস্ট্যান্টলি ইনজুরিটার পরে, বাট ব্রেইন কিন্তু মুভ করতে পারতেছে না। সো কিছু সময়ের জন্য পেছনের দিকে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়ে আসে, এবং এই ভ্যাকিউমটা একটা সাকশন ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট করে, এবং এই সাকশন ইফেক্টের কারণেই মেইনলি এখানে কিন্তু ইনজুরিটা হয় বা ড্যামেজ হয় ব্রেইনের। সামনের দিকে যদি ইনজুরি হয় তাহলে অক্সিপিটাল রিজনে দেখা গেল যে ইনজুরিটা ইফেক্টটা পড়তেছে বা কন্ট্রাকুপ ইনজুরিটা হচ্ছে। আবার এমনও হইতে পারে যে অক্সিপিটাল রিজন ইনজুরি হওয়ার কারণে ফ্রন্টাল রিজনে হচ্ছে মানে এই কন্ট্রাকুপ লেশনটা হচ্ছে। যেই জায়গায় ফার্স্ট ইম্প্যাক্টটা হলো সেটা হচ্ছে কুপ ইনজুরি জায়গা, আর যেখানে হচ্ছে পরে যে ইম্প্যাক্টটা হলো সেটা হচ্ছে বা অপোজিট সাইডে যেখানে ইম্প্যাক্টটা পড়লো সেটা হচ্ছে কন্ট্রাকুপ ইনজুরির জায়গা। এবং এই ইনজুরিগুলো কোথায় বেশি হয়? সাধারণত টেম্পোরাল পোল, ফ্রন্টাল পোল বা ফ্রন্টাল লোবের অরবিটাল সারফেস, এই রিজনগুলোতে বা এই জায়গাগুলোতে এই কন্ট্রাকুপ লেশনটা বেশি পাওয়া যায় সাধারণত। ব্লো দেওয়ার টাইমে দেখা যায় বেশিরভাগ সময় মাথা স্থির অবস্থায় আছে, হয়তো বা ফিক্সড আছে, এজন্য হচ্ছে গিয়ে মানে ওই সময় কুপ লেশনটা বেশি হয়। কি সো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মাথা যায় পয়টা বাড়ি খাইছে, সো মাথাটা হুট করে ডিসিলারেট হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু কন্ট্রাকুপ লেশনটা বা ইনজুরিটা বেশি হবে। অপরদিকে যে কুপ লেশন সেটা অতটা বেশি নাও বোঝা যাইতে পারে। এবং এই কন্ট্রাকুপ ইনজুরিটা কিন্তু 3 বছরের নিচের বাচ্চাদের তেমন একটা হয় না বললেই চলে, হয় না, 3 বছরের উপরে হচ্ছে বাচ্চাদের হইতে পারে। এবং কন্ট্রাকুপ ইনজুরিটা স্কাল, ব্রেইন বাদেও কিন্তু লিভার, হার্ট, লাং এখানেও দেখা যাইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সেরেব্রামে কন্টিউশন, ল্যাসারেশন এগুলোও কিন্তু হইতে পারে, এটা আমরা জানি। এরা 2 ধরনের ইনজুরি সেরেব্রাম বা ব্রেইনে হইতে পারে। পায়াম্যাটার হচ্ছে ইনট্যাক্ট থাকে কন্টিউশনের ক্ষেত্রে। কন্টিউশন মানে আমরা জানি এক্সট্রাভ্যাসেশন অফ ব্লাড, বাট এই ক্ষেত্রে পায়াম্যাটারটা ইনট্যাক্ট থাকবে, বাট ল্যাসারেশন হয়ে গেলে পায়াম্যাটারটা কিন্তু ছিঁড়ে যাবে। হ্যাঁ, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ল্যাসারেশন যদি ব্রেইনের হয় সেটা একটু বেশি এক্সটেন্সিভ হয় এবং সেক্ষেত্রে পায়াম্যাটারটা কিন্তু ছিঁড়ে যায়। হ্যাঁ, ডিফিউজ axonal ইনজুরি, এটা নিয়ে আমাদের একটু ভালো করে জানতে হবে। তো আমাদের যে নার্ভ ফাইবার থাকে তার কিন্তু একটা থাকে হচ্ছে সেল বডি, এবং পাশাপাশি একটা পোর্শন থাকে। তো একজনের যে পোর্শনটা, সেই পোর্শনটা কি করে, একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে কিন্তু ইম্পালস প্রেরণ করে, এই ক্ষেত্রে হেল্প করে। এবং দেখা যায় যে যদি এরকম হয় যে হেড ইনজুরির ফলে বা ভ্যারিয়াস রিজনের কারণে একজনে ইনজুরি হচ্ছে এবং একজনই ইনজুরি হওয়ার ফলে এখানে স্ট্রেচিং হচ্ছে বা ছড়াই যাচ্ছে, এবং একজনটা স্ট্রেচিং হওয়ার ফলে বা শেয়ারিংয়ের ফলে এক পর্যায়ে দেখা যাচ্ছে একজনটা
ছিঁড়ে যাচ্ছে বা ইনজুরি হওয়ার ফলে এরা ছিঁড়ে যাচ্ছে, ফলে এদের মধ্যে যে কানেকশন সেটা লস্ট হয়ে যাচ্ছে, একটা নার্ভ আরেকটা নার্ভকে ইম্পালস প্রেরণ করতে পারতেছে না, এবং ওইখানে কিন্তু এক পর্যায়ে দেখা যেতে পারে যে সোয়েলিং হইতে পারে ব্রেনের মধ্যে, এবং ওখানে কিন্তু প্রেশার বাইরে যাইতে পারে। সো এরকম বিভিন্ন প্রবলেম হইতে পারে। আলটিমেটলি এই যে ডিফিউজ ইনজুরি টু দ্য এক্সোনস, এগুলা ইমিডিয়েট লস অফ কনসিয়াসনেস ক্রিয়েট করতে পারে এবং কোমা ক্রিয়েট করতে পারে, যেটা 6 ঘন্টার বেশি লাস্ট করবে। সো এটাকে আমরা বলতেছি ডিফিউজ এক্সোনাল ইনজুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড মানে হচ্ছে কোমাটা যদি 6 থেকে 24 ঘন্টার মতো হয়, এটা ডিউরেশন, কোমাটার ডিউরেশন। আর যদি 24 ঘন্টার বেশি হয় কোমা, কিন্তু ব্রেইন স্টেমের কোনো ডিসফাংশন হয়নি, এটা আমরা বুঝতে পারতেছি। যদিও 24 ঘন্টার বেশি ধরে কোমা হচ্ছে, বাট নো ক্লিনিক্যাল সাইন্স অফ ব্রেইন স্টেম ডিসফাংশন। বাট সিভিয়ারটা হচ্ছে 24 ঘন্টার বেশি তো কোমা আছে, তার পাশাপাশি ব্রেইন স্টেম ডিসফাংশনের সাইনও পাওয়া গেছে। সো সিভিয়ারটা কিন্তু একেবারে সিভিয়ার, পার্সেন্টটা ডেথে চলে যাচ্ছে। এই ডিফিউজ এক্সোনাল ইনজুরিগুলো সাধারণত দেখা যায় যে 90% ক্ষেত্রেই ভেহিকুলার যে অ্যাক্সিডেন্টস হয়, এই ভেহিকুলার অ্যাক্সিডেন্টসের কারণে হয়ে থাকে। 10% ক্ষেত্রে হচ্ছে কোনো ফলের কারণে, অর্থাৎ হাইট থেকে পড়ে গেছে সেই কারণে, অথবা অ্যাসল্টের কারণে হইতে পারে। বাট মেইনলি কিন্তু ভেহিকুলার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটা হয়, যেখানে হচ্ছে হেড অ্যাক্সিলারেশন হয় ফর এ লং পিরিয়ড অফ টাইম। আচ্ছা, আর ফিচার্স কি তাহলে এই ডিফিউজ এক্সোনাল ইনজুরির? ফিচার্স হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হবে, এবং ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজের পাশাপাশি ইনজুরি হবে বিভিন্ন জায়গায়, যেমন কর্পাস ক্যালোসাম বা বিভিন্ন মিডলাইন স্ট্রাকচারের মধ্যে প্যারাসাজাইটাল হোয়াইট ম্যাটার বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, তারপরে থার্ড ভেন্ট্রিকুলার ওয়ালে, এই সকল জায়গায় কিন্তু আমাদের লেশন বা ইনজুরি হবে, যেটাকে আমরা ফোকাল লেশন বলতেছি। পাশাপাশি ডর্সোল্যাটারাল সেক্টরস অফ রোস্টাল ব্রেইন স্টেম। সো ব্রেইন স্টেমের এই যে ডর্সোল্যাটারাল সেক্টরস রোস্টাল ব্রেইন স্টেমের, সেখানেও কিন্তু ইনজুরি হবে। এবং মাইক্রোস্কোপিক ফিচার আমরা দেখব যে নিউমেরাস এক্সোনাল সোয়েলিং হচ্ছে, কারণ ওই যে বলছিলাম যে যখন এরা হচ্ছে সেগ্রিগেটেড হয়ে যায় তখন ওখানে কিন্তু সোয়েলিং পাওয়া যেতে পারে, যেগুলো আমরা মাইক্রোস্কোপে ভালো বুঝবো, বা এক্সোনাল বাল্বস পাওয়া যেতে পারে। আর এখানে পোস্টমর্টেম ফাইন্ডিংস কী কী পাওয়া যাবে? পোস্টমর্টেম ফাইন্ডিংসের মধ্যে হচ্ছে ওই যে আমরা যখন কনকাশনের পোস্টমর্টেম ফাইন্ডিংস পড়ছিলাম সেটার মতোই হবে কাইন্ড অফ, অর্থাৎ তেমন কোনো চেঞ্জ হয়তো বা খালি চোখে দেখা যাবে না, বা দেখা গেছে পিটেচিয়াল হেমোরেজ পাওয়া যেতে পারে কর্টেক্সে বা গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার জাংশনে, ফোর্থ ভেন্ট্রিকলে, সো এরকম বিভিন্ন জায়গায়, বা ইডিমা এবং ফোসাই অফ মাইলিন ডিজেনারেশন পাওয়া যেতে পারে। ইম্পর্টেন্স কি এই ডিফিউজ এক্সোনাল ইনজুরির? ইম্পর্টেন্স হচ্ছে যে ফ্যাটাল হেড ইনজুরিতে আমাদের এই এক্সোনাল ইনজুরি কিন্তু সব সময় মোটামুটি পাওয়া যায়। সো সেটা হইতে পারে কম বা বেশি। সো এই জন্য আমাদের এই সম্পর্কে জানতে হবে।